আসসালামু আলাইকুম মোল্লা ভাই। ওয়ালাইকুম সালাম ইকবাল। তা ওইখানে দাঁড়াই রইলা কেন, বসো। তা কি খবর মোল্লা ভাই? দেখলাম বিরোধী দলের সভাপতি তরিকুল আপনার বাড়ি থেকে বের হয়ে গেল। তরিকুলের সাথে মিটিং করলেন নাকি এতক্ষণ? হ্যাঁ, তরিকুল আইছিল। তরিকুলের সাথে আলোচনা করলাম কিভাবে জনতা পার্টিকে ক্ষমতা থেকে সরাইতে হয়, সেই বিষয়ে ওনার সাথে পরামর্শ করলাম। তাছাড়া তো আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। জনতা পার্টি যতদিন ক্ষমতায় আছে ততদিন আমাদের উপর এই নির্যাতন চলতেই থাকবো। তাই যেভাবে হোক জনতা পার্টিকে আমাদের ক্ষমতাচ্যুত করতে হবে। এতে করে বিরোধী দলের সাহায্য নিতে হইলেও তাও করতে হবে। মোল্লা ভাই, শামসু দলের ভিতরে যে প্রভাব বিস্তার করতেছে দিনের পর দিন, তাতে করে তো আমাদের অস্তিত্ব নিয়ে টানাটানি লাগতেছেই। সভাপতিকে শামসু যা বলে সেইটাই সভাপতি চুপচাপ মাইনে নেয়। আপনাকে জামিনে বের করে নিয়ে আসতে কি পরিমাণ যে প্যারা খাইতে হয়েছে সেটা শুধুমাত্র আমরাই জানি। সভাপতির সাথে এটা নিয়ে তো দফায় দফায় আমরা মিটিং করছি। শেষ পর্যন্ত বিরোধী দলের সাহায্য নিতেও বাধ্য হয়েছি। চাইছিলাম আপনাদের সকলকেই বের করে আনতে, কিন্তু সেইটা তো সম্ভব হইল না। তাই শুধু আপনাকে আপাতত বের করে নিয়ে আসলাম। সমস্যা নাই ইকবাল, আমি যেহেতু জেল থেকে বের হয়ে আইছি, এখন দেখবা এক এক করে আমাদের প্ল্যানের যত সদস্য গ্রেপ্তার হয়েছে সবাইকে আমি জেল থেকে মুক্তি করার ব্যবস্থা করব। তা ইকবাল ভাই, তা মোল্লা ভাই, আপনি মূলত কি করতে চাইতেছেন, কিভাবে কি করবেন? আর আপনি যে প্ল্যান করেন না কেন, আমরা সব সময় আপনার সাথে আছি। শামসুর এই একতরফা শাসন ব্যবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতদিন যাবৎ আমরা জনতা পার্টির জন্য কাজ করে আসতেছি, আর শামসু 2 দিন ধইরা জনতা পার্টিতে ডুইকা প্রভাব বিস্তার করতেছে। এটা তো কোনোভাবেই মাইনে নেওয়া যায় না। শুনো ইকবাল, 2-1 দিনের ভিতরে আমি অনেক বড় সড়ো একটা সংবাদ সম্মেলন করতে চাইতেছি। আর এই সংবাদ সম্মেলনে বলে দিব যে জনতা পার্টি দেশ বিক্রি করার পরিকল্পনা সাজাচ্ছে গোপনে। আর আমি ওনাদের এই পরিকল্পনায় সায় দেই নেই বইলা আমাকে জেলে বন্দি করা করে নির্যাতন করা হয়েছে। আপনারা জনতা পার্টির হাত থেকে যেভাবে হোক নিজেদের দেশকে রক্ষা করতে এগিয়ে আসেন সবাই। আর একবার যদি আমি জনগণকে ডাক দেই, দেখবা সারা বাংলাদেশ থেকে জনগণ মাঠে নাইমে আসবো। আর ওদের সাথে বিরোধী দলেও একজোট হইয়া সরকার পতনের একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে দেশে। জব্বর একটা প্ল্যান সাজাইছেন মোল্লা ভাই। যদি আমরা এই প্ল্যানটা সাকসেস করতে পারি, তাহলে জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত না করতে পারলেও অন্তত পক্ষে কোপা শামসুকে দল থেকে আমরা বের করতে সক্ষম হইব। আর কোপা শামসুকে দল থেকে যদি বের করতে পারি, তখন আপনাকে আবার দলে ইনভলভ করা আমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। শুধু শামসু কেন, জনতা পার্টিকেও এবার ক্ষমতাচ্যুত করে ছাড়বো আমরা। প্রেসিডেন্ট এবার হারে হারে টের পাইব যে এই মোল্লা গ্রুপকে জনতা পার্টি থেকে সরিয়ে কত বড় একটা ভুল করছে উনি। মোল্লা গ্রুপ যে প্রয়োজনে কি করতে পারে সেটা প্রেসিডেন্ট খুব ভালোভাবে এটা টের পাইব এবার। হ্যাঁ মোল্লা ভাই, জনতা পার্টিতে যে আমাদের কতটা মূল্যায়ন সেটা এবার প্রেসিডেন্ট হারে হারে টের পাইব। এক শামসুকে দিয়া কিভাবে তিনি জনতা পার্টি টিকিয়ে রাখে, এবারও আমরা সেটা দেখে ছাড়ব। আপনি শুধু আমাদেরকে সময় মতো
সব পদক্ষেপ সম্পর্কে বলে দিবেন, কখন আমাদের কি করা লাগবে। দলের অনেক নেতাকর্মী আমাদের নির্দেশের অপেক্ষায় আছে, ওদেরকে যা বলবো সেটাই করব। চলো এবার প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎটা করে আসি, তারপরে ওনার বিরুদ্ধে আমি মাঠে নামবো। জেল থেকে বের হয়ে তো প্রেসিডেন্টের সাথে দেখা করা হয় নাই। তরিকুল ভাই, মোল্লার সাথে কি আপনার আলোচনা হয়েছে নাকি? মোল্লা কি বলল, কেমনে কি করতে হইব এখন আমাদের? মোল্লা ভাইয়ের সাথে মিটিং করে আসলাম মাত্র। শোনো, তোমরা এখন সম্পূর্ণ প্রস্তুত হও। সামনে জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে নামতে হবে আমাদেরকে। মোল্লা ভাই অনেক বড় একটা প্ল্যান সাজায় রাখছে। মোল্লা ভাইয়ের প্ল্যানটা ফাঁস করলেই আমরা তখনই সরকার বিরোধী আন্দোলনে নেমে পড়ব। সকল নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে বলো। সামনে বৃহৎ একটা আন্দোলন তৈরি করতে হবে আমাদেরকে। কিভাবে নেতাকর্মীদেরকে প্রস্তুত করি বলেন? নেতাকর্মী প্রায় তো এখন জেলে বন্দি আছে, ওদেরকে আগে জামিনে বের করার ব্যবস্থা করতে হইব। তাছাড়া তো সকলের বিরুদ্ধে যে পরিমাণ হামলা মামলা চলতেছে, এতে করে তো আমরা আন্দোলন খুব একটা তীব্র করতে পারবো না। সারা দেশেই আমাদের নেতাকর্মীদেরকে চিহ্নিত করে পুলিশ গ্রেপ্তার করতেছে, এদেরকে আগে বের করে আনার ব্যবস্থা করতে হবে। তুমি উকিলের সাথে আজই বসো, ওদেরকে জামিনে বের করে আনার ব্যবস্থা করো। আর যারা বাইরে আছে তাদেরকে আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত করো। এটা অনেক বড় একটা সুযোগ আসতেছে আমাদের হাতে। আমাদের এই আন্দোলনে স্বয়ং জনতা পার্টির নেতাকর্মীরাও আমাদেরকে সাহায্য করবে। এই সমস্ত বলদরা বুঝতে পারতেছে না যে ওরা যদি ক্ষমতা থেকে সরে যায় তাহলে ওদের কি অবস্থা হবে। ওরা যেহেতু নিজে থেকে আমাদের জ্বালায় আইসা ধরা দিতেছে, তাহলে আমাদের ধরতে সমস্যা কি? তুমি উকিলের সাথে কথা বলে ওদেরকে বের করে আনার ব্যবস্থা করো অতি শীঘ্রই। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি আজই নরেশ উকিলের সাথে এই বিষয়টা নিয়ে বসতেছি। দেখি কাদের কাদের জামিনে বের করে আনার ব্যবস্থা করা যায়। তা ভাই, এখন কি কোনো জায়গায় যাইবেন না বাসাতেই থাকবেন? পার্টি অফিসে চলো, প্রেসিডিয়াম সদস্যের সাথে আমার আলোচনা করার আছে। এখন সরাসরি পার্টি অফিসে চলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তোতা আইসিস, বসেক। তা দেখি হাবিব ভাইও আমার আগেই পার্টি অফিসে উপস্থিত হয়ে গেছে। তা হাবিব ভাই, কি অবস্থা? নির্বাচন কিন্তু করতে হইব এবার আমাদের সকলের একসাথে। শামসু ভাই যে দায়িত্ব দিয়ে গেছে, এই দায়িত্ব যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। আগামীতে এই আসনটা যেন শামসু ভাইকে আমরা বিপুল ভোটে বিজয়ী এনে দিতে পারি, সেই লক্ষ্যে কিন্তু হাবিব ভাই আমার নির্বাচন আপনাদের করতে হবে। এটা শুধু আমার নির্বাচন না, এটা জনতা পার্টির নির্বাচন। হততা সেটা তোর বলতে হইব না, তুই বললেও আমরা তোর নির্বাচন করব, না বললেও করব। কারণ শামসু আমাদেরকে নির্দেশ দিয়ে গেছে যে যেভাবে হোক বগুড়া ৭ আসন জনতা পার্টিকে উপহার দিতেই হইব। তাই আমরা কোনো বিকল্প রাস্তা দেখতেছি না, তোর হয়ে আমরা নির্বাচন করব। তোকে এখন শক্তভুক্ত হইয়া মাঠে নামতে হইব। মনে রাখিস, শামসু কিন্তু তোরে নিজে সিলেক্ট করে দিয়ে গেছে। হাবিব ভাই, আপনার কথাগুলো শুনে খুবই শান্তি পাইলাম। আর নিজের উপর নিজেরই এখন রাগ হইতেছে হাবিব ভাই। এতদিন আমি কি কাল সাহেবের সাথে চলাফেরা করছি, অথচ আপনাদের
সাথে শত্রুতা করে চলার পরেও নিঃস্বার্থভাবে শামসু ভাইয়ের এক কথাই আপনারা আমার নির্বাচন করতে প্রস্তুত হয়ে আছেন। আর ওইদিকে শফিক কত বড় বেঈমানের বেঈমান, এতদিনের চলাফেরা ওনার সাথে, যখন যা করতে বলছে সেটাই করছি, যখন যেটা যাইতে বলছে যেখানে সেইখানেই ওনার সাথে গেছি। আর আজকে কিনা উনি আমার সাথে এত বড় একটা বেঈমানি করলো। আসলে মানুষ চিনতে আমি অনেক বড় ভুল করে ফেলাইছি হাবিব ভাই। তা কি হয়েছে? শফিক ভাইয়ের সাথে তোর কি ঝামেলা হয়েছে? উনি কি তোর হইয়া নির্বাচন করতে রাজি হয় নাই? আর বললেন না ভাই, শুধু নির্বাচন করতে রাজি না হইলে তো বিষয়টা মাইনে নেওয়া যাইতো, কিন্তু উনি তো সরাসরি আমার বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিতেছে। উনি নাকি শামসু ভাইয়ের বিরুদ্ধে যায় বগুড়া ৭ আসনে স্বতন্ত্র নির্বাচন করব। দলের হাইকমান্ড থেকে নাকি ওনারে নির্দেশনা দিছে যে এখানে স্বতন্ত্র নির্বাচন করতে। ও তাই নাকি? উনি তাহলে শেষ পর্যন্ত জনতা পার্টির বিরুদ্ধে যায় নির্বাচন করব, তাই না? করুক, ওনারে নির্বাচন করতে দে। আসলে মোল্লা গ্রুপের লোকজন চাইতেছে যে শামসু ভাইয়ের ঘোষিত প্রার্থী যেন বগুড়া ৭ আসনে নির্বাচিত না হতে পারে। এইখানে যেহেতু বিরোধী দল থেকে একজনই প্রার্থী দাঁড়াইব, তাই ওরা চাইতেছে যে শফিককে যুক্তি বুদ্ধি দিয়া যদি জনতা পার্টির ভিতরে কুন্দল সৃষ্টি করা যায়, তাহলে তো সব ভোট যায় বিরোধী দলের প্রার্থীর বাক্সে পড়ব। তখন প্রেসিডেন্টের কাছে শামসু ভাইয়ের অযোগ্যতার প্রমাণ তুলে ধরতে পারবো ওরা। সেই জন্যই শফিককে এখানে আমার বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। এত সোজা না রে জনতা পার্টির বিরুদ্ধে যায় নির্বাচন করা। দেখি আমাদেরকে রাইখা উনি কীভাবে বগুড়া থেকে নির্বাচিত হয়। তুই আগামীকালকে সকল নেতাকর্মীকে মিটিংয়ে ডাকবি। শফিকের যে বিদ্রোহী সিদ্ধান্ত জানাইছে সেটা সকল নেতাকর্মীকে জানিয়ে দিবি। যারাই শফিকের পক্ষ হইয়া কাজ করব তাদেরকে কমিটি থেকে বিলুপ্ত করা হইব। আর শামসুর সাথে বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি। মাস্টার, শফিক যে অনেক বড় একটা বেঈমান সেটা আমি তোমাদেরকে অনেক আগে থেকেই বলে আইছি, কিন্তু তোমরা আমার কথা কোনো গুরুত্ব দাও নাই। দেখো এখন আমার কথা তো ঠিকই প্রমাণিত হইল। ওই শামসুর বিরুদ্ধে এখন নির্বাচন করার ঘোষণা দিয়েছে। ওই হচ্ছে একজন স্বার্থলোভী লোক, নিজের স্বার্থের জন্য যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। ওই লোক যা পারে করুক, আমাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ ষড়যন্ত্র কইরা মাঠে টিকতে পারে নাই, ভবিষ্যতেও কেউ টিকতে পারবে না হাবিব ভাই। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম। শামসু আইস? তা ধরাই রইলাকে শামসু, বস। এই সেলিম, তুমিও বস। তা শামসু, কেমনে কি বগুড়া থেকে তাহলে কখন আইছো তুমি? এই তো লিডার, কিছুক্ষণ আগেই বগুড়া থেকে আসলাম। পরে সেলিম ভাইয়ের সাথে আলোচনা কইরা আপনাকে পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য আসলাম লিডার। তা শামসু, বগুড়ার পরিস্থিতি কি সব কিছু ঠিকঠাক আছে? ওইখানে তাহলে কাকে তুমি নমিনেশন দিলে? কিছুই তো আমাকে জানাইলে না শামসু। সেই কথা জানানোর জন্যই তো লিডার আপনার সাথে দেখা করতে আসলাম। বগুড়াতে এবার তরুণ নেতা এবং বগুড়া জেলার রানিং সেক্রেটারি তোতাকে নমিনেশন দিয়েছি লিডার। বগুড়া জেলার সভাপতি আফজাল মাস্টারই তো মনে হয়
সবচাইতে যোগ্য ব্যক্তি ছিল। ওনাকে না কিছুদিন আগে জাতিসংঘের সম্মেলনেও পাঠাইছিলা, তাহলে ওনাকেই নমিনেশনটা দিতা। ওনাকে না দিয়া তো তাকে নমিনেশন দিলা। ওই জায়গায় আবার কেউ গ্রুপিং করবে না তো? নেতাকর্মীদেরকে বিষয়টা খুব ভালো করে বুঝাই দিয়েছ তো? যদি নেতাকর্মীদেরকে ভিতর জনতা পার্টি থেকেই স্বতন্ত্র কেউ নির্বাচন করতে চায়, তাহলে আসনটা কিন্তু আমাদের ধরে রাখা অসম্ভব হয়ে পড়ব। হ্যাঁ লিডার, মাস্টার চাচাই সবচাইতে যোগ্য ব্যক্তি ছিল, কিন্তু ওনাকে যদি নমিনেশন দিতাম তাহলে তো দলের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী আপনার কাছেই আমার নামে নালিশ করতো যে আমি পরিবার প্রান্তিক রাজনীতি করতেছি। সেজন্যই ওনাকে না দিয়ে সেকেন্ড ক্যান্ডিডেট হিসাবে তো তাকে নমিনেশন দেওয়া হয়েছে। তুমি কি যে বলো না শামসু, জনতা পার্টির যে যোগ্য ব্যক্তি, জনগণ যাকে সবসময় মূল্যায়ন করে তাকে জনতা পার্টিও মূল্যায়ন করে। সে কোনো পারিবারিক তান্ত্রিক হোক বা অন্য কোনো নেতা হোক, সেটা তো দেখার সময় নেই। ঘটনা হচ্ছে সেই নেতা আগে কতটা যোগ্য এবং সৎ ব্যক্তি, সেটা সবার আগে দেখতে হইব। এইখানে তো পারিবারিক তান্ত্রিক কোনো কিছু দেখার সময় নেই শামসু। লিডার, শামসু একদম ঠিক কথাই বলছে। দলের এক শ্রেণী নেতাকর্মী আছে যারা শুধু সমালোচনাই করতে পারে। কিভাবে কখন কোন নেতাকে সমালোচনা করে পিছনে ফেলে যাব সেই চিন্তাধারা তারা সবসময় গ্রহণ করে থাকে লিডার। দলের পক্ষে কোনটা ভালো সিদ্ধান্ত আর কোনটা মন্দ সিদ্ধান্ত সেটা তারা দেখে না। তারা শুধু ব্যক্তি স্বার্থ নিয়েই রাজনীতি করতে পছন্দ করে। আমাদের দলেও এমন অনেক নেতাকর্মী আছে যেটা আপনার নজরে কখনোই পড়ে না। সেলিম, এটা তোমাদের ভুল ধারণা। তোমরা কি মনে করো আমি কোনো খবর রাখি না? দলের কোন নেতা কখন কি করতেছে, কোন জায়গায় কি পদক্ষেপ নিতেছে, এই সব কিছুর সম্পর্কে কিন্তু আমার ধারণা ঠিকই আছে। তা না হলে আমি এতদিন যাবৎ জনতা পার্টি চালাইতে পারতাম না। দুইবারের বিরোধী দল নেতা, দুইবারের প্রধানমন্ত্রী, এইগুলো কিন্তু এমনি এমনি হই নাই আমি সেলিম। কে কি করতেছে সবই আমার ভালো করেই জানা আছে। আপনার কাছে এত খবর আছে বইলেই কি আমারে প্ল্যান কইরা বগুড়াতে পাঠিয়ে দিয়ে কাদের মোল্লাকে জামিনে বের করে নিয়ে আসলেন, তাই না লিডার? কাদের মোল্লাকে আপনি যদি জামিনে বের করে আনার নিয়তি কইরা থাকেন, তাহলে আমার থেকে সেটা লুকানোর কি ছিল? আপনি আমাকে আগে সাফ সাফ বইলা দিতেন যে কাদের মোল্লাকে আমি আবারও দলে ইনভলভ করব। আর শুধু কাদের মোল্লাকে বের করলেন কেন, ওর গ্রুপের আরও যারা যারা আসছিল সকলকে বের করে নিয়ে আসতেন। আপনাকে তো আমি কিছু বলি নাই। আপনাকে নিষেধ করার মতো ক্ষমতা কি আমার আছে? আপনি হচ্ছেন দলের সভাপতি। আপনার মন যখন যেই সিদ্ধান্ত নিতে চায় সেটাই নেন। এখানে লুকোচুরির কোনো কিছু তো আমি দেখতেছি না লিডার। শামসু, এটা তোমার নিখাত একটা ভুল ধারণা। আমি কখনোই মোল্লাকে জামিনে বের করে নিয়ে আসি নাই। আমি সবসময় বলে গেছি যে আইনি কোনো প্রক্রিয়ায় আমি কখনোই হাত দিব না। এটা আদালতের সিদ্ধান্ত ছিল শামসু। আদালত থেকে কাদের মোল্লা জামিনে বের হয়ে আইছে, এখানে তো আমার কোনো কিছু করার নেই। তুমি মিশামিশি বিষয়টা আমার উপর চাপাইতে চাইতেছ। আদালতের কোনো ব্যাপারে আমি হস্তক্ষেপ করব না, সেটা তোমাদেরকে আগেই জানিয়েছি। আদালত যেহেতু কাদের মোল্লাকে জামিন দেওয়ার যোগ্য মনে করেছে তাই জামিন দিয়েছে, আর অন্যান্যদেরকে জামিনের যোগ্য মনে করে নাই তাই তারা জামিন পায় নাই।
এইটাই স্বাভাবিক শামসু, এখানে আমার কোনো হস্তক্ষেপ ছিল না। লিডার, আমাকে বুগুল বুঝ দিয়ে কোনো লাভ নেই। আমি শামসু, কুবা শামসু। আমি খুব ভালো কইরাই বুঝতে পারি যে কে কখন কোন পদক্ষেপ নেয়। আমি আজকে এই জায়গায় কিন্তু এমনি এমনি আসি নাই লিডার। যাই হোক, আপনারা যেহেতু সিদ্ধান্ত নিছেনি মোল্লা গ্রুপকে বের করে আনার, নিয়ে আসেন, সমস্যা নাই। যখন দেখবেন এই মোল্লায় আপনার পিছন থেকে ছুরি মারবো, তখন বুঝতে পারবেন যে শামসু কথাটা ঠিক বলেছিল না ভুল বলেছিল। আমি আর এই বিষয় নিয়ে আপনাকে কিছু বলবো না। আপনি নিজেই বুঝতে পারবেন যে মোল্লাকে বাইর করে নিয়ে আইসা কত বড় একটা ভুল করছেন আপনি। লিডার, এতদিন আমরা অনেক কষ্ট করে বিরোধী দলের সমস্ত আক্রমণ থেকে জনতা পার্টি এবং দেশকে রক্ষা করে গিয়েছিলাম, কিন্তু এই কাদের মোল্লা বের হয়ে আসাতে সেটা আর রক্ষা করা সম্ভব হইব না। দেখেন আপনি, কাদের মোল্লা দলের ভিতরে একটা কুন্দল তৈরি করবে, তখন এই দলের কুন্দল ধ্বংস করবেন নাকি বিরোধী দলের আন্দোলন থামাবেন, কোনটা রেখে কোনটা করবেন, এটারই কিন্তু কোনো কুল কিনারা পাইবেন না। এ কাদের মোল্লা ঠিকই জনতা পার্টির উপর থেকে প্রতিশোধ নেওয়ার পায়তারা অল টাইম করে যাবে। কাদের মোল্লাকে বের করে আনাটা আমাদের জন্য সবচাইতে বড় একটা হুমকি স্বরূপ হইয়া দাঁড়াইব শেষ পর্যন্ত। দেখেন শামসু যে কথাটা বলছে ঠিকই বলছে। লিডার, আজকাল আমার উপর ঘন ঘন সন্ত্রাসী আক্রমণ হইতেছে, এইগুলোর পিছে কে দায়ী? আপনি কি মনে করেন বিরোধী দলের আমার উপর এই সন্ত্রাসী আক্রমণগুলো চালাচ্ছে? এটা কখনোই না লিডার। আমার উপরেই সন্ত্রাসী হামলাগুলো আমাদের দলের নেতাকর্মীরাই করতেছে। এ ব্যাপারে আমি নিশ্চিত। আমি জনতা পার্টিতে যোগদান করার পর জনতা পার্টির অনেক দুর্নীতিবাজ নেতাকর্মীরা এখন দুর্নীতির সাথে কোনোভাবেই ইনভলভ হতে পারতেছে না, সেজন্যই তারা আমাকে এখান থেকে সরিয়ে আবারও কাদের মোল্লাকে দলে ঢুকানোর পায়তারা করতেছে। এতে করে তাদের দুর্নীতির ব্যবসা আবারও সে আগের মতো রমরমা হয়ে যাবে। শামসু, তুমি ভালো করে জানো যে আমার কাছে কখনোই কোনো দুর্নীতিবাজের স্থান নেই। যে দুর্নীতির সাথে জড়িত হয়ে আমার কাছে ধরা পড়বে, সে যত বড় নেতাই হোক না কেন, তার দল থেকে আমি অবশ্যই বহিষ্কার করে আইনের আওতায় নিয়ে আসব। আইনের মাধ্যমেই তার শাস্তি দেওয়া হবে। এখানে কাদের মোল্লাকে আদালত থেকে জামিন করা হয়েছে। এখন তোমরা যদি বিষয়টা আমার উপর চাপিয়ে দাও, তাহলে তো এখানে আমার আর কোনো কিছুই বলার থাকে না। তুমি দেখাও আমার দলের আর কোন নেতাকর্মী দুর্নীতির সাথে জড়িত আছে। যদি কারো বিরুদ্ধে তুমি প্রমাণ দিতে পারো, অবশ্যই তারে আমি দল থেকে বহিষ্কার করে আইনের হাতে সমর্থন করব। আমি কখনোই দুর্নীতিবাজদের সাথে আপোষ করে চলি না, এটা তোমরা খুব ভালো করে জানো। থাকেন লিডার, এখন আর এই বিষয়ে আপনার সাথে আমি কথা বলতে চাই না। আপনি এক সময় বুঝতে পারবেন, তখন আপনি আমাকে এই বিষয় নিয়ে কথা বলবেন। উঠলাম আমি তাহলে লিডার। আসসালামু আলাইকুম। দেখলা তো শামসু, লিডার কিভাবে পোল্টি মারলো আমাদের সামনে। লিডার কিন্তু কাদের মোল্লা জামিনের বিষয়ে সবই জানতো, আর এখন বলতেছে তিনি নাকি এই ব্যাপারে কোনো কিছুই জানে না। সেটা তো আমি অনেক আগেই বুঝতে পারছি সেলিম ভাই, সেই জন্যই তো আমারে তাড়াহুড়া কইরা বগুড়াতে পাঠানো হইল। জানে যে আমি যদি ঢাকাতে থাকি তাহলে কাদের মোল্লার জামিনটা করানো সমস্যা হয়ে যাইব। তাই প্রেসিডেন্ট বগুড়ার ইস্যুটা সামনে নিয়ে আইসা আমারে ঢাকা থেকে বের করলো, যাতে করে
খুব সহজেই কাদের মোল্লার জামিনটা করাইতে পারে। সমস্যা নাই, উনি ওনার মতো পদক্ষেপ নিতে থাক, দেখি না সামনে কি করে। তুমি দেখো শামসু, এখন দলের ভিতরে একের পর এক ইস্যু তৈরি হয়েই থাকবো। কাদের মোল্লা ওর গ্রুপের সকল নেতাকর্মীদেরকে একের পর এক যুক্তি বুদ্ধি দিব, আর ওরা সেটা শুনাই দলের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করব। কাদের মোল্লা চাইতেছে যে কোনোভাবে জনতা পার্টিকে এলোমেলো করে দিতে, যাতে করে জনতা পার্টিকে সরকার থেকে হটানো যায়। কাদের মোল্লা খুব ভালো করে জানে যে জনতা পার্টি যতদিন ক্ষমতায় আছে ততদিন কাদের মোল্লা আর ঠিকভাবে রাজনীতি করতে পারবে না। যেমন লিডার ঝামেলা বাজাইছে, এবার লিডারই এই ঝামেলাগুলো সমাধান করবে। আমি আর এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করব না। এখন থেকে যে ঝামেলাগুলো তৈরি হইব সেইগুলো লিডারই সমাধান করব। সেটা বললে হবে শামসু? জনতা পার্টি তো আমাদের সবারই। ওরা বহিরাগত আইসা জনতা পার্টির ক্ষতি করে যাইব, সেইটাকে আমরা বৈশা বৈশা দেখতে পারবো শামসু? আমাদেরকেই তো এটা নিয়ে মাথা ঘামাইতেই হইব। প্রেসিডেন্ট বারে বারে উল্টাপাল্টা সিদ্ধান্ত নিব, আর আমাদেরকেই এইগুলোর সমাধান করতে হইব। কি আর করবা শামসু, রাজনীতিতে নামছ, এখন রাগ করে তো আর দলের বাইরে যায় কাজ করা কোনোভাবেই সম্ভব না। শোনেন সেলিম ভাই, জনতা পার্টির রাজনীতি করার আর বিন্দু পরিমাণ ইচ্ছা নাই। যে কোনো সময় জনতা পার্টি থেকে পদত্যাগ করতে পারি আমি শামসু। শোনেন, প্রেসিডেন্ট আমাদের কথা মূল্যায়ন করে না, উনি ওনার মতো দল চালাক। আপনি প্রস্তুতি থাকেন, যে কোনো সময় আমি জনতা পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দিতে পারি। জনতা পার্টি থেকে পদত্যাগ করে আমি নিজে একটা দল গঠন করব। তারপর দেখি এরা এই ভুয়া রাজনীতি নিয়ে কিভাবে মাঠে টিকে থাকে। বলো কি শামসু, এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলা অবশেষে? তাহলে জনতা পার্টি থেকে অবসর নেওয়ার চিন্তা ভাবনা করতেছ? সমস্যা নাই শামসু, তুমি যখন যে সিদ্ধান্ত নিবা সব সময় আমি তোমার সঙ্গে আছি। আর আমাদের সঙ্গ দিবে এরকম অনেক নেতাকর্মী জনতা পার্টিতে আছে। সবাই তো আর টাকার জন্য রাজনীতি করে না, অনেকে আছে জনসেবার জন্য নিজেকে উজাড় করে দিয়ে এই রাজনীতির মাঠে এসেছে। তারা সকলে আমাদের সঙ্গী হবে। সেলিম ভাই, আপনি প্রস্তুতি নিয়ে রাখেন, যে কোনো সময় আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি। চলেন এখন সম্রাটের সাথে আগে আলোচনা করে আসি। এই বিষয়ে আমি সকলের সাথে আলোচনা করব, দেখি অন্যান্য নেতারা কি মতামত দেয় আমাকে। দুর্জয়, দিল্লি শাকিলকে কয় নাম্বার সেলে নিয়ে রাখলা? স্যার, 202 নাম্বারে ডেন্ডি শাকিলকে রাখছি। শোনো দুর্জয়, ডেন্ডি শাকিলকে কিন্তু কড়া নিরাপত্তার মাধ্যমে সেলে রাখতে হইব। কোনো রকমের কোনো ঝামেলা যেন ক্রিয়েট না হয়। শামসু কিন্তু বারবার বলছে ডেন্ডি শাকিলকে যেন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে রাখা হয়। ডেন্ডি শাকিল যে আমাদের কাছে জবানবন্দি দিছে এটা কোনোভাবে গ্যারান্টেড না। এর পিছনে আরও অনেকেই জড়িত আছে। সেটা শামসু ডেন্ডি শাকিলের সাথে কথা বইলা বের করব। তাই ওর সুপার যে কোনো সময় যে কোনো ধরনের হামলা হইতে পারে, সেটা সেলের ভিতরেও। তাই তোমরা সব সময়
ওর দিকে কড়া নজরদারিতে রাখবা। না না স্যার, সেটা নিয়ে আপনি একদম টেনশন করবেন না। টেন্ডি শাকিলকে আমরা কড়া নিরাপত্তার মাধ্যমে রেখেছি। হাসান অল টাইম ওর নিরাপত্তায় নিয়োজিত আছে। এইদিকে আমি তো আছি। একটা কাকপক্ষীতেও আমাদের অনুমতি ছাড়া ওইদিকে কেউ প্রবেশ করতে পারবো না। আপনি এই ব্যাপারে শতভাগ নিশ্চিত থাকতে পারেন। আর আমারও মনে হইতেছে যে শাকিল আমাদের কাছে বানানো স্টেটমেন্ট দিতেছে। কথাবার্তার স্টাইল দেখাই বোঝা গেল যে এগুলো আর আগে থেকেই মুখস্থ করা ছিল। ডেনলি শাকিলের কাছ থেকে আরও তথ্য আমাদের বের করতে হইব। আপনি কোনো রকমের টেনশন করেন না, আমি সব সময় ওর নিরাপত্তায় রয়েছি স্যার। শোনো দুর্জয়, আমি এখন বের হইব, চেম্বারে যাইতে হইব। শামসু আর সেলিম স্যার আসতেছে। ওনাদের সাথে আমার গুরুত্বপূর্ণ আলোচনা করার আছে। তুমি এই দিকে সামাল দাও, আমি ওনাদের সাথে কথা বলে আসি।